ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দশম থেকে ১৫তম বিসিএস পরীক্ষায় বাংলা থেকে আসা প্রশ্ন সমাধান। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে দশমতম বিসিএস থেকে আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষায় গ্রহণ করেছে। বাংলা ভাষায় গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা থেকে। তাহলে আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষায় গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা থেকে। এর পরবর্তী প্রশ্ন ২ নাম্বার, শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান ধূমকেতু। ধূমকেতু হচ্ছে আমাদের শুদ্ধ বানান। ধূমকেতু, ধূমকেতু এই যে ধূমকেতু, ধূমকেতু হচ্ছে আমাদের শুদ্ধ বানান। কিন্তু এখানে হওয়ার কথা ছিল মুমূর্ষু। তো মুমূর্ষু ছিল আমাদের অপশনে। তো সঙ্গত কারণে এখানে টাইপিং মিস্টেক। সো এখানে ধূমকেতু চলে আসছে। তো ধূমকেতু বানান হচ্ছে এটা। এর পরবর্তী প্রশ্ন, এর পরবর্তী ৩ নম্বর প্রশ্ন। ৩ নম্বর প্রশ্ন যে শুদ্ধ বাক্য কোনটি? শুদ্ধ বাক্য কোনটি? উত্তর হচ্ছে দুর্বলতাবশত অনাথা বসে পড়ল। দুর্বলতাবশত অনাথা বসে পড়ল। এখানে অনাথা দুর্বলতাবশত অনাথা বসে পড়ল। ঘ নম্বর হচ্ছে উত্তর। কিন্তু বসত এখানে আমাদের এই যে এটা হবে না যে দুর্বলতাবশত অনাথা বসে পড়ল। এটা হচ্ছে উত্তর। গুরুচণ্ডলী দোষমুক্ত কোনটি? গুরুচণ্ডলী দোষমুক্ত হচ্ছে আমাদের শব্দা। শব্দা হচ্ছে আমাদের গুরুচণ্ডলী দোষ। এখানেও কোনো উত্তর নেই। তো শব্দা হবে এখানে। শব্দ হচ্ছে আমাদের গুরুচণ্ডলী দোষ। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কবর নাটকটি লেখক কে? কবর নাটকটির লেখক কে? কবর নাটক। খেয়াল রাখবেন যে কবর নাটকটির লেখক হচ্ছে আমাদের আ মুনি চৌধুরী। এখানে কবর যে কবিতাটি সেটি হচ্ছে আমাদের জসীমউদ্দীন। বাট কবর নাটকটির লেখক হচ্ছে আমাদের মুনি চৌধুরী। তো এখানে কোনো উত্তর নেই। উত্তর হবে মুনির চৌধুরী। হ্যাঁ? মুনির চৌধুরী হচ্ছে আমাদের উত্তর। এর পরবর্তী প্রশ্ন ৬ নাম্বার হচ্ছে বাংলা কুরআন শরীফের প্রথম অনুবাদক কে? উত্তর গিরিচন্দ্র সেন। বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদকের নাম হচ্ছে আমাদের গিরিচন্দ্র সেন। উত্তর হচ্ছে গিরিচন্দ্র সেন। হ্যাঁ, এবার আমাদের এইদিকে এটি হচ্ছে ১০তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান। এরপরে ৭ নাম্বার রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে রত্ন যোগ আকর। রত্ন যোগ আকর এটি হচ্ছে রত্নাকর শব্দের সন্ধি বিচ্ছেদ। ৮ নম্বর প্রশ্ন ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়? ক্রিয়াপদের মূল অংশকে বলা হচ্ছে ধাতু। ধাতু হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ। এরপরে ৯ নম্বর প্রশ্ন যে বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে? বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বাংলার বাংলা টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক। এর পরবর্তী প্রশ্ন ১০ নাম্বার। তো ১০ নম্বর প্রশ্ন হচ্ছে যে অগ্নিবীণা গ্রন্থের সংকলিত প্রথম কবিতা কোনটি? অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা কোনটি? উত্তর প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। এর পরবর্তী প্রশ্ন এটা হচ্ছে ১১তম বিশেষ পরীক্ষা। সরি, এটা ১১তম বিশেষ হবে না। ১১ নম্বর যে শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত কি? শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত আমাদের উপন্যাসের নাম। উত্তর হচ্ছে উপন্যাসের নাম। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত একটি উপন্যাসের নাম। এরপরে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি রচয়িতা কে? উত্তর আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি এর রচয়িতার নাম হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। এর পরবর্তী প্রশ্ন ১৪ নাম্বার কোন দ্বিরুক্তি শব্দজোটটি বহুবচন সংকেত করে? কোন দ্বিরুক্তি শব্দজুটি বহুবচন সংকেত করে? আচ্ছা, উত্তর হচ্ছে পাকা পাকা আম। পাকা পাকা আম এটি হচ্ছে আমাদের উত্তর।
কোন দ্বিরুক্তি শব্দজুটি বহুবচন সংকেত করে? উত্তর হচ্ছে পাকা পাকা আম। এর পরবর্তী প্রশ্ন ১৫ নাম্বার, যে কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক থেকে সঠিক? কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক থেকে সঠিক? উত্তর, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। এখানে খ নাম্বার হচ্ছে আমাদের উত্তর। এর পরবর্তী ১৬ নাম্বার প্রশ্ন, যে কোন বাক্যে মাথা শব্দটি বৃদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? কোন বাক্যে মাথা শব্দটি বৃদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে মাথা শব্দটি বৃদ্ধি হবে না, এখানে বুদ্ধি। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর, মাথা খাটিয়ে কাজ করবে। খ নাম্বার, মাথা খাটিয়ে কাজ করবে, এটি হচ্ছে আমাদের উত্তর। এর পরবর্তী প্রশ্ন আমাদের ১৭ নাম্বার, যে কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? এটি উত্তর হচ্ছে আমাদের, এখানে উত্তর অপশন এখানে নেই। এখানে নিখুঁত হবে না, আনমনা হবে না, অবহেলা হবে না, তার মানে এগুলা হবে না। আমাদের উত্তর হচ্ছে নিমরাজি। এই নিমরাজিতে নিম যে উপসর্গটি রয়েছে, কারদর, নানি, ফিবর, বেবর, বকম, এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ। সো এটি হচ্ছে আমাদের বিদেশি উপসর্গ যুগে গঠিত হয়েছে। এর পরবর্তী ১৮ নম্বর প্রশ্ন, যে কোনটি তৎসম শব্দ? কোনটি তৎসম শব্দ? এখানে উত্তর হচ্ছে আমাদের কোনটি তদ্ভব শব্দ হওয়ার কথা ছিল? সরি, এখানে তৎসম হবে না, এখানে তদ্ভব, তদ্ভব, তদ্ভব হবে। সরি, এখানে তদ্ভব হবে। কোনটি তদ্ভব শব্দ? উত্তর হচ্ছে আমাদের চাঁদ। চাঁদ, কিন্তু চাঁদ এখানে নেই। উত্তর হচ্ছে চাঁদ। চাঁদ ছিল আমাদের। তো চাঁদ কোনটি তদ্ভব শব্দ? উত্তর হচ্ছে চাঁদ, কিন্তু এখানে নেই। এর পরবর্তী প্রশ্ন, যে উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? উত্তর, সাপও মরে লাঠিও না ভাঙে। গ নাম্বার, সাপও মরে লাঠিও না ভাঙে, এটি হচ্ছে আমাদের উত্তর। উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত হয়েছে। এবার আমরা প্রশ্ন সলিউশন করব ১১তম বিসিএস পরীক্ষার প্রশ্ন। এই যে ১১তম বিসিএস পরীক্ষার প্রশ্ন, বৈরাগ্য সাধনে সে আমার নয়, শূন্যস্থান পূরণ করুন। বৈরাগ্য সাধনে সে আমার নয়, শূন্যস্থান পূরণ করতে হবে। তো শূন্যস্থান হবে মুক্তি। উত্তর হচ্ছে মুক্তি। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। আমি আবারও বলি, যে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, শূন্যস্থান পূরণ হয়ে গেল মুক্তি দিয়ে। এরপর অর্ধচন্দ্র, অর্থ অর্ধচন্দ্র এর অর্থ কোনটি? অর্ধচন্দ্র মানে হচ্ছে গলা ধাক্কা দেওয়া। এটি হচ্ছে একটা বাগধারা। সো এটি হচ্ছে আমাদের গলা ধাক্কা দেওয়া, এটি হচ্ছে অর্থ। এর পরবর্তী প্রশ্ন ৩ নাম্বার। দেখেন, সমাস ভাষাকে কি করে? সমাস ভাষাকে কি করে? সমাসের কাজ হচ্ছে ভাষার সংক্ষেপ করা। সমাস শব্দের হচ্ছে সংক্ষেপণ, একাধিক পদের একপদীকরণ। তাই না? তাই সমাস ভাষাকে কি করে? সংক্ষেপ করে। সূর্য এর প্রতিশব্দ কোনটি? সূর্য এর প্রতিশব্দ হচ্ছে রবি। রবি, ভানু, অরুণ, প্রভাত, দিনরাত, মিহির, আফতাব, ভাস্কর, দীনেশ, আদিত্য, মার্তণ্ড, সবিতা, এগুলো সবগুলো হচ্ছে সূর্যের সমার্থক শব্দ। সো সূর্য এর প্রতিশব্দ হচ্ছে আমাদের রবি। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, এখানে ৫ নাম্বার প্রশ্ন। কোনটি শুদ্ধ? ৫ নাম্বার, কোনটি শুদ্ধ? কোনটি শুদ্ধ? উত্তর হচ্ছে সৌজন্য, সৌজন্যতা। এখানে উত্তর হবে আমাদের সৌজন্য। সৌজন্যতা হবে না, সরি। এখন উত্তর হচ্ছে সৌজন্য। তাহলে কোনটি শুদ্ধ? উত্তর হচ্ছে সৌজন্য। এর পরবর্তী প্রশ্ন ৬ নাম্বার, বেগম রোকেয়ার রচনা কোনটি? বেগম রোকেয়ার রচনা কোনটি? উত্তর হচ্ছে অবরোধবাসিনী। অবরোধবাসিনী হচ্ছে বেগম রোকেয়ার রচনা। এর পরবর্তী ৭ নম্বর প্রশ্ন, যে বাংলা গীতি কবিতায় ভোরের পাখিকে? উত্তর, বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয়। এর পরবর্তী ৮ নম্বর প্রশ্ন, যে কোনটি শুদ্ধ বাক্য? কোনটি শুদ্ধ বাক্য? সেই শুদ্ধ বাক্যটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। যে একটি গোপনীয় কথা বলি, এটি হচ্ছে আমাদের শুদ্ধ বাক্য। একটি গোপন কথা বলি, এটি হবে না। আবার এখানে একটি গোপনীয়তার কথা, এটা হবে না। এক গুপ্ত কলা বলি, এটাও হবে না। উত্তর হচ্ছে আমাদের একটি গোপনীয় কথা বলি, এটি হচ্ছে আমাদের শুদ্ধ বাক্য। ৮ নম্বর কমপ্লিট। এর পরবর্তী প্রশ্ন ৯ নম্বর, যে শিষ্টাচার এর সমার্থক কোনটি? শিষ্টাচার এর সমার্থক কোনটি? উত্তর হচ্ছে আমাদের সদাচার। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আবারও, যে শিষ্টাচার এর সমার্থক কোনটি? উত্তর হচ্ছে সদাচার।
এর পরবর্তী ১০ নম্বর প্রশ্ন যে ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন কোনটি? উত্তর ক্ষমার হ। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন হচ্ছে ক্ষমার হ। খুব ইম্পর্টেন্ট একটি আমাদের এক কথায় প্রকাশ যে ক্ষমার যোগ্য উত্তর হচ্ছে ক্ষমার হ। আচ্ছা এর পরবর্তী প্রশ্ন নাম্বার হচ্ছে ১১ চাচা কাহিনী। চাচা কাহিনী গ্রন্থের লেখক কে? চাচা কাহিনী গ্রন্থের লেখক হচ্ছে সৈয়দ মুজতবা আলী। উত্তর হচ্ছে সৈয়দ মুজতবা আলী। চাচা কাহিনী গ্রন্থের লেখক সৈয়দ মুজতবা আলী। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? দেখেন ১২ নম্বর প্রশ্ন যে পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? উত্তর হচ্ছে সৈয়দ হামজা। সৈয়দ হামজা হচ্ছে পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক। এর পরবর্তী আমাদের ১৩ নম্বর প্রশ্ন। আচ্ছা, মোস্তফা চরিত্র। মোস্তফা চরিত্র গ্রন্থের রচয়িতা কে? মোস্তফা চরিত্র গ্রন্থের রচয়িতা কে? উত্তর মাওলানা আকরাম খাঁ। মাওলানা আকরাম খাঁ হচ্ছে মুস্তফা চরিত্র গ্রন্থের রচয়িতা। এর পরবর্তী প্রশ্ন ১৪ নম্বর। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ও ঔপন্যাসিক কে? রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক কে? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হলেন রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ও ঔপন্যাসিক। এর পরবর্তী ১৫ নম্বর প্রশ্ন। ১৫ নম্বর প্রশ্ন আমার দেখা রাজনীতির ৫০ বছর গ্রন্থটির রচয়িতা কে? আমার দেখা রাজনীতির ৫০ বছর গ্রন্থটির রচয়িতা কে? উত্তর আবুল মনসুর আহমেদ। আবুল মনসুর আহমদ হচ্ছে আমার দেখা রাজনীতির ৫০ বছর। এর পরবর্তী ১৬ নম্বর প্রশ্ন সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? আচ্ছা, তো সংশয় এর বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রত্যয়। খেয়াল রাখতে হবে যে সংশয় এর বিপরীতার্থক শব্দ হচ্ছে আমাদের এই সংশয় এর বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রত্যয়। খেয়াল রাখতে হবে। আচ্ছা, এর পরবর্তী আমাদের ১৭ নাম্বার প্রশ্ন একেবারে আমরা ১১তম বিসিএস এর অন্তিম পর্যায়ে যে বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলা হয়। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলা হয় পদ। খেয়াল রাখতে হবে যে বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলা হয় পদ। এর পরবর্তী এখন আমাদের ১২তম বিসিএস। আমরা এখন ১২তম বিসিএস এর প্রশ্নগুলো সমাধান করব ইনশাআল্লাহ। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়। এটি আবারও কমন পড়লো যে ক্রিয়াপদের মূল অংশকে বলা হচ্ছে ধাতু। স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে চায়? চরণটি কার রচনা? স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? চরণটি কার? উত্তর হচ্ছে আমাদের রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রচিত চরণটি কবিতার চরণ হচ্ছে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? এর পরবর্তী ৩ নম্বর প্রশ্ন। তো ৩ নম্বর প্রশ্ন হচ্ছে শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন। এখানে যে বাক্যটি শুদ্ধ সেই বাক্যটি আপনাকে চিহ্নিত করতে হবে যে শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন। আমাদের উত্তর হচ্ছে বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। যারা বিদ্বান তারাই কিন্তু দারিদ্র্যের শিকার হন। এটা হচ্ছে আপনাদের বাংলাদেশের রীতিনীতি। সো বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। এর পরবর্তী ৪ নম্বর প্রশ্ন যে কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? এখানে নিখুঁত তো হবে না। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের আনমনা এটিও হবে না, অবহেলা এটিও হবে না। আমাদের অ্যান্সার হচ্ছে নিমগাছ। এই যে নিম যে উপসর্গটা রয়েছে নিম, এটি হচ্ছে আমাদের ফার্সি উপসর্গ। সো এখানে এটি হচ্ছে আমাদের উত্তর। এর পরবর্তী ৫ নম্বর প্রশ্ন যে বাংলা ভাষা কোন শব্দ দুটি চীনা ভাষা হতে গ্রহণ করেছে? আচ্ছা, বাংলা ভাষা কোন শব্দ দুটি চীনা শব্দ হতে গ্রহণ করেছে? উত্তর চা এবং চিনি। চা, চিনি এই যে ২ টি ওয়ার্ড, এই ওয়ার্ড দুটি চাইনিজ অর্থাৎ চায়না ভাষা থেকে সেটা গৃহীত হয়েছে। এর পরবর্তী ৬ নম্বর প্রশ্ন। আমরা এখন ৬ নম্বর প্রশ্নের দিকে ধাবিত হব। যে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে? বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলিম কবি কে? উত্তর শাহ মোহাম্মদ শগীর। শাহ মোহাম্মদ শগীর হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি। এর পরবর্তী ৭ নম্বর প্রশ্ন যে মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি? মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি? উত্তর ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখা হচ্ছে মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য। এর পরবর্তী ৮ নম্বর প্রশ্ন এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে সেখানে আমি কাঁদিতে আসিনি। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে সেখানে আমি কাঁদতে আসিনি। এর রচয়িতা কে?
মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এর রচয়িতা হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী। মাহবুবুল আলম চৌধুরী রচিত এই পঙ্ক্তিটি হচ্ছে, এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি। এর পরবর্তী প্রশ্ন আমাদের ৯ নাম্বার, যে মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কোন ধরনের কাব্য? মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কোন ধরনের কাব্য? উত্তর পত্র কাব্য। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটি প্রাইমারির জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। তাহলে মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কোন ধরনের কাব্য? উত্তর হচ্ছে পত্র কাব্য। আচ্ছা, এর পরবর্তী ১০ নম্বর প্রশ্ন, রোহিণী কোন উপন্যাসের নায়িকা? রোহিণী কোন উপন্যাসের নায়িকা? সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে রোহিণী কোন উপন্যাসের নায়িকা? উত্তর হচ্ছে কৃষ্ণকান্তের উইল। এই যে কৃষ্ণকান্তের যে উইল, সেটা হচ্ছে রোহিণী এই উপন্যাসের নায়িকা। এরপরে নিম্ন রেখাঙ্কিত কোন শব্দে করণ কারকের শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে? আচ্ছা, আপনারা তো জানেন করণ মানে হচ্ছে যন্ত্র, সহায়ক বা উপকরণ, তাই না? তাহলে শূন্য বিভক্তি ব্যবহার হয়েছে, তা কোনটিতে? আচ্ছা, তাহলে এখানে উত্তর হবে আমাদের চাবুক। এই চাবুক মার, ঘোড়াকে চাবুক মার। আচ্ছা, ঘোড়াকে কিন্তু আমরা চাবুক দিয়ে মারি। তো এই চাবুকটা হচ্ছে আমাদের রুট ওয়ার্ড। এখানে কিন্তু আমাদের কোনো বিভক্তি যুক্ত হয়নি। আবার চাবুক দিয়ে যদি মারি, এটা হচ্ছে যন্ত্র বা সহায়ক উপকরণ হিসেবে কাজ করে। আর এটা হচ্ছে আমাদের কি বলতো, করণকারক, এবং এখানে যেহেতু কোনো বিভক্তি যুক্ত হয়নি, এটা হচ্ছে শূন্য বিভক্তি। অ্যান্সার আমাদের হয়ে গেল যে ঘোড়াকে চাবুক মারো। এর পরবর্তী ১২ নম্বর প্রশ্ন, রূপসী বাংলার কবি কে? মোস্ট ইম্পর্টেন্ট, এই কবির মাও হচ্ছে একজন কবি। আর রূপসী বাংলার কবি হচ্ছে জীবনানন্দ দাশ। এটা হচ্ছে আমাদের উত্তর। এর পরবর্তী ১৩ নম্বর প্রশ্ন, যে এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি। উত্তর অনুক্ত। যা এখনো বলা হয়নি সেটি হচ্ছে অনুক্ত। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন ১৪ নাম্বার। আচ্ছা, কবিগান রচয়িতা ও গায়ক উভয় পরিচয়ে কার পরিচিতি? আচ্ছা, তাহলে কবিগান রচয়িতা গায়ক হিসাবে উভয় পরিচিত। রাম বসু এবং ভোলা ময়রা। উত্তর হচ্ছে রাম বসু এবং ভোলা ময়রা। এ হচ্ছে কবি, গান রচয়িতা ও গায়ক উভয় হিসেবে পরিচিত। এখানে কিন্তু আমাদের অপশনগুলো সঠিকভাবে উঠেনি। তো যাই হোক, এখানে রাম বসু ও ভোলা ময়রা হচ্ছে আমাদের উত্তর। এর পরবর্তী ১৫ নম্বর প্রশ্ন, যে বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা, বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি? উত্তর হচ্ছে আমাদের গীতি কবিতা। গীতি কবিতা হচ্ছে বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা। আচ্ছা, এর পরবর্তী আমাদের ১৬ নম্বর প্রশ্ন। তো এই যে ১৬ নম্বর প্রশ্ন, যে কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে, সেই শব্দটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। উত্তর পাঠক। পাঠক শব্দে ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়েছে। এর পরবর্তী কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? উত্তর হচ্ছে আমাদের পাষাণ। খেয়াল রাখবেন যে মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য হয়। সো আমাদের ক নাম্বার হচ্ছে উত্তর পাষাণ। এর পরবর্তী ১৮ নম্বর প্রশ্ন, যে বটতলার পুঁথি বলতে কি বোঝায়? বটতলার পুঁথি বলতে কি বোঝায়? উত্তর এখানে কোনো উত্তর আমাদের নেই। এখানে কোনো উত্তর আমাদের নেই। উত্তর হচ্ছে আমাদের যে দোভাষী বাংলা রচিত পুঁথি সাহিত্য। দোভাষী বাংলায় রচিত, দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য হচ্ছে আমাদের উত্তর। এর পরবর্তী ১৯ নম্বর প্রশ্ন, যে বাগধারা যুগলগুলোর মধ্যে কোন জোড়া সর্বাধিক সামর্থ্যবাচক? কোন জোড়া সর্বাধিক সামর্থ্যবাচক? উত্তর হচ্ছে বকধার্মিক এবং বিড়াল তপস্বী। এটি হচ্ছে আমাদের উত্তর, বকধার্মিক এবং বিড়াল তপস্বী। এর পরবর্তীতে ২০ নম্বর প্রশ্ন, আমরা একেবারে চূড়ান্ত লেভেলে আসছি ১২তম বিশেষ পরীক্ষার প্রশ্নে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ। উত্তর হচ্ছে ভাষাতত্ত্ববিদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ। এটা খেয়াল রাখতে হবে। এর পরবর্তীতে আমরা এখন ১৩ নাম্বার বিশেষ পরীক্ষার প্রশ্নে উপনীত হয়েছি। শৈবাল দিঘিরে কয়ে শৈবাল দিঘিরে কহে উচ্চ করিসির, লিখে রেখো এক বিন্দু দিলীপ শিশির। এই অংশটুকুর প্রতিপাদ্য কোনটি? এই অংশটুকুর প্রতিপাদ্য কোনটি? সেই প্রতিপাদ্যটি আমাদের খেয়াল রাখতে হবে, আর এখানে অ্যান্সার করতে হবে। উত্তর হচ্ছে অকৃতজ্ঞতা। অকৃতজ্ঞতা। আচ্ছা, এর পরবর্তী আমাদের ২ নম্বর প্রশ্ন, যে মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন। মুসলিম ভারত নামক
সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন? কে ছিলেন? উত্তর মোজাম্মেল হক। উত্তর হচ্ছে আমাদের মোজাম্মেল হক। তাহলে মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক। এর পরবর্তী ৩ নম্বর প্রশ্ন যে কোন দুটি অঘোষ ধ্বনি? অঘোষ। এখানে অল্প বাতাসের প্রয়োজন হয়। যে কোন দুটি হচ্ছে আমাদের অঘোষ ধ্বনি? সেই ধ্বনিটা আমাদের বের করতে হবে। উত্তর হচ্ছে চ এবং ছ। চ, ছ হচ্ছে আমাদের উত্তর। যে কোন দুটি অঘোষ ধ্বনি? উত্তর হচ্ছে চ, ছ। গোঁফ খেজুরে বাগধারাটির অর্থ কি? উত্তর নিতান্ত অলস। গোঁফ খেজুরে বাগধারাটির অর্থ হচ্ছে নিতান্ত অলস। এর পরবর্তী ৫ নম্বর প্রশ্ন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম? উত্তর গোবিন্দলাল ও রোহিণী। উত্তর হচ্ছে গোবিন্দলাল ও রোহিণী। এটি কিছুক্ষণ আগে আমরা পড়লাম যে রোহিণী কোন উপন্যাসের নায়িকা? উত্তর হচ্ছে কৃষ্ণকান্তের উইল। তো এখানে গোবিন্দলাল ও রোহিণী হচ্ছে আমাদের উত্তর। এর পরবর্তী প্রশ্ন যা পূর্বে ছিল এখন নেই, এক কথায় কি হবে? যা পূর্বে ছিল এখন নেই সেটাকে আমরা বলবো ভূতপূর্ব। তো এখানে আমাদের এইদিকে আনসার আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কত নাম্বার? ৬ নাম্বার। তো ৬ নম্বরে এইখানে এই ভূতপূর্ব আছে এখানে। তো যা পূর্বে ছিল এখন নেই সেটাকে আমরা বলবো ভূতপূর্ব। ওকে? এর পরবর্তী ৭ নম্বর প্রশ্ন যে কোন বাক্যে সমোচ্চী অব্যয় ব্যবহৃত হয়েছে? কোন বাক্যে সমোচ্চী অব্যয় ব্যবহৃত হয়েছে? উত্তর লেখাপড়া করো নতুবা ফেল করবে। লেখাপড়া করো নতুবা ফেল করবে। এখানে সমোচ্চী অব্যয় ব্যবহৃত হয়েছে। উত্তর গ নাম্বার। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালিত হয়? কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালিত হয়? উত্তর ১৯৬১ সালে। ১৯৬১ সালে। এর পরবর্তী আমাদের ৯ নম্বর প্রশ্ন। তো ৯ নম্বর প্রশ্ন দেখুন যে বাংলা বানান রীতির অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ? বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ? উত্তর হচ্ছে হাতি, হাতি এবং দাদি, দাদি। হাতি, হাতি এবং দাদি, দাদি। উত্তর হচ্ছে আমাদের ক নাম্বার এবং ঘ নাম্বার। এর পরবর্তী ১০ নম্বর প্রশ্ন অনল প্রবাহ রচনা করেছেন কে? অনল প্রবাহ রচনা করেছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। উত্তর হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। অনল প্রবাহ রচনা করেছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। এর পরবর্তী ১১ নম্বর প্রশ্ন যে কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? ১১ নম্বর যে কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? উত্তর আমি দুপুরে ভাত খাই। উত্তর হচ্ছে আমি দুপুরে ভাত খাই। এটি হচ্ছে আমাদের উত্তর। কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে আমি দুপুরে ভাত খাই। এর পরবর্তী ১২ নম্বর প্রশ্ন যে জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ কোনটি? জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে ধূসর পাণ্ডুলিপি। এটি হচ্ছে জীবনানন্দ দাশের রচিত একটি রচিত কাব্যগ্রন্থ। ডিয়ার ভিউয়ার্স এর পরবর্তী আমাদের ১৩ নম্বর প্রশ্ন যে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসের উপজীব্য বিষয় কি? উত্তর জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ। এটি হচ্ছে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের উপজীব্য বিষয়। এর পরবর্তী প্রশ্ন ১৪ নাম্বার কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? উত্তর ওরা কি করে? এটি হচ্ছে আমাদের উত্তর ওরা কি করে। কোনটি মধ্যপদলোপী কর্মধারয় এর দৃষ্টান্ত? ১৫ নাম্বার যে মধ্যপদলোপী কর্মধারয় এর দৃষ্টান্ত হলো উত্তর হচ্ছে আমাদের হাসি, হাসি মাখা মুখ, হাসি মুখ। এটি হচ্ছে আমাদের মধ্যপদলোপী কর্মধারয় সমাসের দৃষ্টান্ত। হাসি মাখা মুখ তার মানে হাসি মুখ এখানে মাখা যে মাঝখানে যে শব্দটা রয়েছে সেটি হ্রাস পেয়েছে। সো এটি হচ্ছে আমাদের মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এর পরবর্তী ১৬ নম্বর প্রশ্ন যে কোনটি ঐতিহাসিক নাটক? ১৬ নাম্বার কোনটি ঐতিহাসিক নাটক? উত্তর হচ্ছে রক্তাক্ত প্রান্তর। রক্তাক্ত প্রান্তর হচ্ছে আমাদের একটি ঐতিহাসিক নাটক। এর পরবর্তী ১৭ নম্বর প্রশ্ন যে আমাদের ১৭ নম্বর প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে উত্তর সনেটের মাধ্যমে। এখানে সনেট নেটে আছে কিন্তু এখানে হবে সনেট। সনেটের মাধ্যমে। ওকে? যে মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে সনেটের মাধ্যমে। এর পরবর্তী ১৮ নম্বর প্রশ্ন
যে কোন বাক্যে ঢাক ঢাক গুড় গুড় প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে? আমাদের 18 নম্বর প্রশ্ন। আচ্ছা, এখানে দেখেন যে ঢাক ঢাক গুড় গুড় করে কি লাভ? এখানে লাভ হওয়ার কথা ছিল। আর এটি ছিল আমাদের উত্তর। তো উত্তর হচ্ছে ক, যে ঢাক ঢাক গুড় গুড় করে কি লাভ? এর পরবর্তী 19 নম্বর প্রশ্ন, যে ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের অন্তর্গত? উত্তর হচ্ছে সাত সাগরের মাঝি। সাত সাগরের মাঝি ফটুক আহমদ। যে ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? উত্তর হচ্ছে সাত সাগরের মাঝি। আর কবি হচ্ছে আমাদের ফটুক আহমেদ। আচ্ছা, এর পরবর্তী বন্যেরা বনে শিশুরা মাতৃ করে, এই উক্তিটির প্রকৃত তাৎপর্য কি? আমাদের 20 নম্বর প্রশ্ন, যে বন্যেরা বনে এবং শিশুরা মাতৃ করে, এর উক্তিটির প্রকৃত তাৎপর্য কি? উত্তর হচ্ছে জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। উত্তর হচ্ছে আমাদের গ নাম্বার, যে বন্যেরা বনে শিশুরা মাতৃ করে, উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, এর পরবর্তী কোনো প্রশ্ন নেই। এখন আমরা চলে আসলাম 14তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান প্রসঙ্গে। এখন আমাদের 14তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান। 14 নম্বর বিসিএস পরীক্ষার প্রশ্ন হচ্ছে যে বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী, সেদে সেদে কেঁদে কেঁদে যাবে কত যামিনী। এই কবিতাটির কবি কে? আবারও বলি, খুবই চমৎকার একটি পংক্তি, যে বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী, সেদে সেদে কেঁদে কেঁদে যাবে কত যামিনী। এই কবিতাংশটির কবি কে? উত্তর কাজী নজরুল ইসলাম। উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। এর পরবর্তী 2 নম্বর প্রশ্ন, যে কোন বানানটি শুদ্ধ? আমাদের 2 নম্বর প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? আমরা তো জানি 1 to 1 একটি ফর্মুলা ফেলবেন। 1 তো হচ্ছে রস্বইকার, 2 তো হচ্ছে দীর্ঘইকার, আবার 1 তো হচ্ছে হ্রস্বইকার। তার মানে এখানে বিভীষিকা, খ নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। এর পরবর্তী 3 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? এটি আবারও কমন পড়লো। উত্তর হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। তো দেখি আমাদের অপশনে কি রয়েছে। অপশন হচ্ছে আমাদের বিহারীলাল চক্রবর্তী। উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার, বিহারীলাল চক্রবর্তী। এর পরবর্তী 4 নম্বর প্রশ্ন, যে বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত, বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? উত্তর বসন্ত কুমারী। উত্তর হচ্ছে বসন্ত কুমারী। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকারের রচিত নাট্যগ্রন্থ হচ্ছে বসন্ত কুমারী। এর পরবর্তী 5 নম্বর প্রশ্ন, যে কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন? কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন? উত্তর হচ্ছে প্রমোদ চৌধুরী, গ নাম্বার। এর পরবর্তী 6 নম্বর প্রশ্ন, এখন 14তম বিসিএস এর 6 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? এখানে ক হবে না। উত্তর হচ্ছে দশম থেকে চতুর্দশ শতাব্দী, ক নাম্বার। দশম থেকে চতুর্দশ শতাব্দী। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল হচ্ছে দশম থেকে চতুর্দশ শতাব্দী। এর পরবর্তী 7 নম্বর প্রশ্ন, যে জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত, জাতিবাচক বিশেষ্যর দৃষ্টান্ত। উত্তর হচ্ছে নদী। নদী হচ্ছে আমাদের জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত। এর পরবর্তী 8 নম্বর প্রশ্ন, যে বাংলা লিপির উৎস কি? বাংলা লিপির উৎস কি? উত্তর হচ্ছে ব্রাহ্মী লিপি। বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি। এর পরবর্তী প্রশ্ন আমাদের 14তম বিসিএস এর। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে কোনো এখানে প্রশ্নটি তো উল্লেখ করা হয়নি। এখানে প্রশ্নটি উল্লেখ করা হয়নি। এর পরবর্তী আমাদের 10 নম্বর প্রশ্ন, যে মৌলিক শব্দ কোনটি? মৌলিক শব্দ কোনটি? উত্তর হচ্ছে গোলাপ। গোলাপ হচ্ছে আমাদের মৌলিক শব্দ। এই শব্দটাকে আর ভাঙা বা বিশ্লেষণ করা যাবে না। এর পরবর্তী 11 নম্বর প্রশ্ন, কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়? কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়? উত্তর কুশবরণ কন্যা। কুশবরণ কন্যা। এখানে উত্তর হওয়ার কথা ছিল কুশবরণ কন্যা, এটি তো হবেই। কিন্তু এখানে অপশনগুলো ভিন্ন হয়েছে। এখানে অপশন হবে আনোয়ার পাশা, ইস্তাম্বুল যাত্রীপাত্র, তারপর হচ্ছে আমাদের
সোনার শিকল, সোনার শিকল হচ্ছে শেষে। ইস্তাম্বুল যাত্রীর পাত্র এটা ঠিক আছে। সোনার শিকল ঠিক আছে। কিন্তু এখানে অপশন হচ্ছে আমাদের ৫ টা। এখানে যেকোনো এক জায়গা হবে আনোয়ার পাশা। সো আমাদের কুচবনের কন্যা উত্তর ছিল কুচবরণ কন্যা। তার মানে এটি ইব্রাহিম খাঁ রচিত গ্রন্থ নয়। আচ্ছা, এর পরবর্তী ১২ নম্বর প্রশ্ন যে রবীন্দ্রনাথ ঠাকুরের 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতায় কবির উপলব্ধি হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতায় কবির উপলব্ধি হচ্ছে এখানে কি উপলব্ধি হচ্ছিল? যে ভবিষ্যৎ বিচিত্র, ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। এটি হচ্ছে কবির উপলব্ধি। এর পরবর্তী ১৩ নম্বর প্রশ্ন। তো ১৩ নম্বর প্রশ্ন হচ্ছে রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? রাবণের চিতা বাগধারাটির অর্থ হচ্ছে চির অশান্তি। উত্তর হচ্ছে চির অশান্তি। এটি হচ্ছে আমাদের ঘ নাম্বার উত্তর। এর পরবর্তী ১৪ নম্বর প্রশ্ন। উত্তর ১৪ নম্বর প্রশ্ন। যার কোনো মূল্য নেই তাকে বাগধারায় প্রকাশ করলে কোনটি হবে? যার কোনো মূল্য নেই তাকে বাগধারায় প্রকাশ করলে কোনটি হবে? উত্তর ঢাকের বায়া। তো দেখি এখানে ঢাকের বায়া আমাদের অপশনে আছে কিনা? আলহামদুলিল্লাহ আছে। যে উত্তর হচ্ছে আমাদের ঢাকের বায়া। ঘ নাম্বার উত্তর যে ঢাকের বায়া হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, এর পরবর্তী ১৫ নাম্বার হচ্ছে বর্ণ হচ্ছে। ১৫ নাম্বার প্রশ্ন হচ্ছে বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। ধ্বনি নির্দেশক প্রতীকটা অবশ্যই আপনারা পারবেন যে বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়? ১৬ নম্বর প্রশ্ন যে কার সম্পাদনায় সংবাদ প্রভাকর কখন প্রকাশিত হয়? হুম, প্রথম প্রকাশিত হয়। কার প্রকাশনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়? উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। আমাদের গ নাম্বার হচ্ছে উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত। এর পরবর্তী আমাদের ১৭ নম্বর প্রশ্ন যে আমির হামজা কাব্য রচনা করেছেন কে? আমির হামজা কাব্য রচনা করেছেন কে? উত্তর ফকির গরিবুল্লাহ। ফকির গরিবুল্লাহ রচনা করেছিলেন আমির হামজা কাব্য। এর পরবর্তী ১৮ নম্বর প্রশ্ন কবি জসীমউদ্দীনের জীবনকাল কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যে কবি জসীমউদ্দীনের জীবনকাল হচ্ছে ১৯০৩ থেকে ১৯৭৬ মানে খ্রিস্টাব্দ পর্যন্ত ১৯০৩ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত। আচ্ছা, এর পরবর্তী আমাদের ১৯ নম্বর প্রশ্ন যে যৌগিক বাক্যের অন্যতম গুণ কি? মানে এই যে যৌগিক বাক্যগুলো রয়েছে সেই যৌগিক বাক্যগুলোর অন্যতম গুণ কি? এর গুণ হচ্ছে ২ টি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন করা। ২ টি সরল বাক্যের সাহায্যে কি করে বাক্য গঠন করা হচ্ছে যৌগিক বাক্যের অন্যতম গুণ। এর পরবর্তী প্রশ্ন আমাদের এর পরবর্তী ২০ নম্বর প্রশ্ন আমরা একেবারে ১৪তম বিসিএস এর অন্তিম পর্যায়ে এসেছি। যে ২০ নম্বর প্রশ্ন যে কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়? কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়? উত্তর আটকপালে। আটকপালে শব্দের অর্থ হচ্ছে মন্দভাগ্য বা হতভাগ্য। তো এই হলো আমাদের ১৪তম বিসিএস প্রশ্ন সমাধান। এখন আমরা একেবারে চূড়ান্ত লেভেল ১৫তম বিসিএস পরীক্ষার প্রশ্নে উপনীত হয়েছি। ইনশাআল্লাহ ১৫তম বিসিএস প্রশ্ন সমাধান করলে এর পরবর্তী ক্লাসে আমি একবারে ১৬ থেকে ২০তম বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো আপলোড করব। তো দেখা সমাজ এর প্রধান লেখক ছিলেন। সমাজ এর প্রধান লেখক ছিলেন। আমাদের ১ম প্রশ্ন যে সমাজ এর প্রধান লেখক ছিলেন কে? তো এটি কোনো পরীক্ষায় আসেনি। তো এটি একটি অবাঞ্ছিত প্রশ্ন আমাদের। তো যাই হোক, এর পরবর্তী প্রশ্নটা আমরা দেখি যে আমাদের ২ নম্বর প্রশ্ন। আ এখানে সমাজের প্রধান লেখক ঢাকা প্রশ্নটা ছিল কিন্তু আমাদের এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে। তো এখানে প্রশ্ন ছিল ঢাকা মুসলিম সাহিত্য সমাজ। প্রশ্ন ছিল ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক ছিলেন। উত্তর কাজী আব্দুল ওদুদ এবং আবুল হোসেন প্রমুখ। এখানে কাজী আব্দুল ওদুদ এবং আবুল হোসেন প্রমুখ। এটা হচ্ছে আমাদের উত্তর। আর প্রশ্ন ছিল ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল ওদুদ এবং আবুল হোসেন প্রমুখ। এর পরবর্তী ২ নম্বর প্রশ্ন। হ্যাঁ, ২ নম্বর প্রশ্ন যে ভূমিতে ফসল জন্মায় না তাকে কি বলা হয়? যে ভূমিতে ফসল জন্মায় না সেটা হচ্ছে ঊষর। ঊষর যে ভূমিতে ফসল জন্মায় না সেটাকে বলা হচ্ছে ঊষর। সোনালী কাবিন এর রচয়িতা কে? সোনালী কাবিন এর রচয়িতা হচ্ছে আল মাহমুদ। উত্তর হচ্ছে আল মাহমুদ। সোনালী কাবিনের রচয়িতা হচ্ছে আল মাহমুদ। এর পরবর্তী ৪ নম্বর প্রশ্ন যে অপমান শব্দের
অপমান শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। মান, অপমান। তাহলে এটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। এর পরবর্তী আমাদের ৫ নম্বর প্রশ্ন যে রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন? উত্তর বসন্ত। এখানে উত্তর হবে বসন্ত। বসন্ত এটি কাজী নজরুল ইসলামকে আ রচিত নাটকটি উৎসর্গ করেছিলেন। এর পরবর্তী ৬ নম্বর প্রশ্ন যে ইচ্ছা বিশেষ্যের বিশেষণ নির্দেশ করে। ইচ্ছা বিশেষের বিশেষণটি নির্দেশ করে। তাহলে ইচ্ছা বিশেষের বিশেষণটি নির্দেশ করে ঐচ্ছিক হিসাবে। ঐচ্ছিক। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশোভন। চরণ দুটি কার লেখা? চরণ দুটি হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কাজী নজরুল ইসলামের লেখা চরণ হচ্ছে সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশোভন। এর পরবর্তী প্রশ্ন আমাদের ৮ নম্বর প্রশ্ন। তো ৮ নম্বর প্রশ্ন হচ্ছে আ ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? উত্তর আলালের ঘরের দুলাল। আলালের ঘরের দুলাল যে উপন্যাসটি রয়েছে সেই উপন্যাসে ঠকচাচা চরিত্রটি পাওয়া যায়। এর পরবর্তী প্রশ্ন ৯ নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পোর্টেন্ট একটি প্রশ্ন যে বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? উত্তর হচ্ছে ১৮৭২ সালে। ১৮৭২ সালে প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকা। এর পরবর্তী আমাদের প্রশ্ন যে এখানে প্রশ্নটি ওঠেনি, হুম? আ এখানে ট্র্যাজেডি, এখানে হবে ট্র্যাজেডি, কমেডি এবং ফার্সের মূল পার্থক্য। ট্র্যাজেডি, কমেডি এবং ফার্সের আ মূল যে পার্থক্য সেটা কি? সেই পার্থক্য হচ্ছে জীবনানুভূতির জীবনের অনুভূতির গভীরতা। উত্তর ছিল ক নাম্বার যে জীবনের অনুভূতির গভীরতা। ট্র্যাজেডি, কমেডি এবং ফার্সের ট্র্যাজেডি, কমেডি, ফার্সের পার্থক্য হচ্ছে জীবনের অনুভূতির গভীরতায়। আচ্ছা এর পরবর্তী প্রশ্ন আমাদের ১৭ নাম্বার প্রশ্ন। ১১ নাম্বার প্রশ্ন যে এখানে সাধু ও চলিত ভাষার পার্থক্য। সাধু ও চলিত ভাষার পার্থক্য কি? সাধু এবং চলিত ভাষার পার্থক্য হচ্ছে ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপ ভিন্ন। ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। সাধু ও চলিত ভাষার পার্থক্য হচ্ছে ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। এর পরবর্তী ১২ নম্বর প্রশ্ন সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন। সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর হচ্ছে ছিলেন সমকাল পত্রিকার সম্পাদক। এর পরবর্তী ১৩ নম্বর প্রশ্ন। তো ১৩ নম্বর প্রশ্নটা হচ্ছে প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশীথ চিন্তা প্রভৃতি গ্রন্থ রচয়িতা কে? প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশীথ চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতার নাম হচ্ছে কালীপ্রসন্ন ঘোষ। উত্তর কালীপ্রসন্ন ঘোষ। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত উক্তিটি কার? সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত উক্তিটি হচ্ছে প্রমোদ চৌধুরী, যার ছদ্মনাম হচ্ছে বীরবল। এর পরবর্তী আমাদের ১৫ নম্বর প্রশ্ন যে শুদ্ধ বানান নিচের কোনটি? শুদ্ধ বানানটি নির্দেশ করে। কোন শুদ্ধ বানান নির্দেশ করে? এখানে উত্তর হচ্ছে মুহুর্মুহু। এই যে মুহুর্মুহু হচ্ছে ক নাম্বার। এটি আমাদের আসল অ্যান্সার। মুহুর্মুহু উভয় জায়গাতে হসুকার হবে। আচ্ছা দুর্লোক শব্দের যথার্থ সঠিক কি? উচ্চ দ্বিবযোগ লোক। দুর্লোক হচ্ছে খ নাম্বার দ্বিবযোগ লোক দুর্লোক। ঠিক আছে? এর পরবর্তী প্রশ্ন আমাদের ১৭ নাম্বার। ১৭ নাম্বার প্রশ্ন দেখেন যে তাপ শব্দের বিপরীত শব্দ কি? তাপ শব্দের বিপরীতার্থ শব্দ কি? উত্তর শৈত্য। তাপ শব্দের বিপরীতার্থ শব্দ হচ্ছে শৈত্য। কোন বাক্যটি সমধাতুজ কর্ম আছে? কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে? সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। সেটি হচ্ছে আ সে যে চলে সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছুই বলা যায় না। সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না। এই যে দেখেন কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে? এখানে চাল চেলেছে। তার উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার। এর পরবর্তী ১৯ নাম্বার প্রশ্ন। আমরা একবারে অন্তিম পর্যায়ে এসে গেছি যে উইজডম শব্দের বাংলা অর্থ কি? উইজডম শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রজ্ঞা। খেয়াল রাখেন মোস্ট ইম্পোর্টেন্ট একটি প্রশ্ন যে উইজডম শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রজ্ঞা। এর পরবর্তী ২০ নম্বর প্রশ্ন বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্যের পত্রিকা বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম। বাংলা একাডেমি থেকে প্রকাশিত
ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম হচ্ছে উত্তরাধিকার। উত্তর হচ্ছে আমাদের গ নাম্বার। ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের একবারে ১ম থেকে ১৫তম বিসিএস পরীক্ষায় আসা সকল বাংলা প্রশ্নের সমাধান। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।